গণভবনে বসে একজন প্যাথোলজিক্যাল লায়ার, একজন বিধবা নারী যিনি ভালোবাসাহীন এক শুয়োরের বাচ্চা বলছেন দেশে উন্নয়ন হচ্ছে, আমরা মেট্রো রেল চিবিয়ে খাচ্ছি, আমরা মেট্রো রেল চিবিয়ে খাচ্ছি, পদ্মা ব্রিজ চিবিয়ে খাচ্ছি, অথচ আমাদের ক্ষুধা মিটছে না। কবির চোখে গণঅভ্যুত্থান 2024 আসলে আমাদের একটা, আমার পার্সোনালি একটা আক্ষেপ ছিল আর কি। সেই আক্ষেপটা হচ্ছে যে 71 90টা যতটুকু নিজে দেখছি সেটা হচ্ছে মামার কোলে, মানে জাতীয় কোনো বড় ধরনের আন্দোলনে আমাদের জেনারেশন, আমরা যারা আমাদের জেনারেশন ওইভাবে আসা হয় দেখা হয়নি। কারণ যখন 90 তখন আমাদের জেনারেশনের বয়স কত, এভারেজে 7, 8, 6 মানে এরকম। তো 24-এর যে জায়গাটা, এই জায়গাটা আসলে খুব অদ্ভুত একটা সময়। এই সময়টায় এক এক দিন আসলে এক এক ধরনের ইয়ে ছিল। কখনো ধরেন লাশের পর লাশ দেখছি, কখনো একটু আশাবাদী হয়েছি। আমার কাছে মনে হয় যে 71টা যেরকম শুধুমাত্র আমরা 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর আটকাইতে পারবো না, এটা একটা প্রস্তুতির সময় থাকে। আমার মনে হয় যে এই যে 24-এর গণ অভ্যুত্থান, এইটার প্রস্তুতি পর্বটা আমার চোখে হচ্ছে 2018 সড়ক আন্দোলন, কিংবা এর আগের থেকে আমরা শুরু করতে পারি। 16টা বছর একটা মানে বিচ্ছিরি একটা অবস্থার মধ্যে দিয়ে সার্বিকভাবে ধরেন অর্থনীতি, রাজনীতি, সাংস্কৃতিক প্রতিটা সেক্টরে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি করে মানুষের প্রতিবাদটাকে একত্রিত হতে হয়নি। 24 একটা স্ফুলিঙ্গের মতো ছিল, আগুনটা জমাট হয়ে গেছে। এই জন্য আপনি দেখবেন যে প্রথমে 16, 17, 18, 19 শুধুমাত্র ছাত্র, 18 তারিখ কিন্তু আমরা ছাত্র বলতে পারি, এবং এই 18 তারিখ পর্যন্ত আপনার ছাত্রটাকে দুইটা ভাগে ভাগ করতে পারবেন: সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্কুল। 16 তারিখে স্কুল ছিল রাস্তায়, কিন্তু 16 তারিখে স্কুল এত হাইলাইটেড ছিল না। ঢাকা ইউনিভার্সিটি হল যখন বন্ধ হয়ে যায়, তখন স্বভাবতই আমরা যারা ছিলাম আমরা মোটামুটি ধরে নিছি যে অ্যাজ ইউজুয়াল প্রতিটা আন্দোলন দানা বাঁধার আগে শেষ হয়ে যাবে। 17 তারিখে যখন প্রাইভেট ইউনিভার্সিটি এবং স্কুল কলেজের ছেলে পেলে এটাকে টান দিয়ে নিজেরা ঢুকে গেল এটার ভিতরে, তখন হচ্ছে অদ্ভুত জিনিস দেখা গেছে, যেটা আমরা আজকে অফ দ্য রেকর্ড আলোচনা করতেছিলাম, যে ছেলে পেলে পাবজি গেমস খেলতেছে, মিছিলের ভিতর দ্বারাই ওরা গেমস খেলতেছে। এই যে পজিটিভ এনার্জিটা, এটাকে আমরা অনেক সময় বলতে পারি যে ওরা তো আসলে জানে ওরা কি, না ওরা জানতো ওদের কি করতে হবে, আমরা জানতাম না আমাদের কি করতে হবে। আমরা যারা ধরেন স্বৈরাচার যখন ক্ষমতায় আসে তখন থেকে তখন যাদের বয়স 20 থেকে 30, এখন যাদের বয়স ধরেন 46, এরা জানতো না আসলে কি করতে হবে, ছেলেপেলেগুলো জানতো। এই কারণে ছেলেপেলেগুলোকে যখন মিছিলে আঘাত করা হইতেছে, 5 জন পড়ে গেলে 10 জন দাঁড়াচ্ছে, যেটা আমরা আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভিডিওটা দেখাইতেছি, ওই পুলিশও কিন্তু অবাক হয়ে বলতেছে, স্যার একটা মারি 5টা দাঁড়। যদি এখানে ছাত্রদের আন্দোলনটা না হয়, যদি ধরেন এটা আমাদের এজের যারা, আমরা যদি আন্দোলনের লিডে থাকতাম, তাহলে আন্দোলন 16 তারিখে শেষ, প্রথম লাঠিচার্জে শেষ হয়ে যেত। তো এই আন্দোলনটা 16 তারিখের নৃশংসতা, 17 নৃশংসতা, আমি সবসময় বলি যে যদি 19 তারিখে ইন্টারনেট থাকতো, 19 তারিখে ইন্টারনেট থাকলে 20 তারিখে গণঅভ্যুত্থানের জন্য 36শে জুলাই অপেক্ষা করতে হতো। 19 তারিখের ভিডিও ফুটেজ থাকলে 20 তারিখে স্বৈরাচারের পতন ঘটেছে। কারণ 19 তারিখে সারা ঢাকা শহরে, বিশেষ করে যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, হাজারীবাগ, সায়েন্স ল্যাব, এই জায়গাগুলোয় যে ঘটনাগুলো ঘটছে, স্নাইপার শট, বাংলাদেশ সম্ভবত 19 তারিখে প্রথম সায়েন্স ল্যাবরেটরিতে স্নাইপার শট দেখছে। ছাত্র আন্দোলন থামাতে পৃথিবীর অন্য কোন দেশে স্নাইপার শট ব্যবহার করেছে আমি জানি না। কোন জায়গায় ছাত্রদের আন্দোলন দমাইতে সরকারকে স্নাইপার ব্যবহার করতেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করতেছে, আমার জানা নেই।
এবং অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমরা কবে বুঝছি যে এটা আসলে গণ অভ্যুত্থানটা হতে যাচ্ছে। আমার মনে হয় 16 তারিখে প্রথম গুলি চলার পরে সরকার জেনে গেছে আর থাকার উপায় নেই। এবং একজন ভদ্রমহিলা যিনি নিজেকে আয়রন লেডি প্রমাণ করতে চেয়ে, যে মার্গারেট থেচারের পরে উনি আয়রন লেডি, এটা প্রমাণ করতে যে উনি যে পরিমাণে নৃশংসতা চালাইছে এইটা রাস্তায় না থাকলে বোঝা যাবে না। যারা রাস্তায় ছিল তারা এখনো ট্রমায়, তারা এখনো মানে অসংলগ্ন কথাবার্তাই বলতেছে, বিকজ অফ তার ওই ট্রমা থেকে বেরোতে পারে। যে পরিমাণে ব্লাড ছেলে পেলে, যে পরিমাণে লাশ নিতে হয়েছে, যে পরিমাণে আপনার গুলির সামনে পড়তে হয়েছে, এখন আপনি খুব সহজে আওয়ামী নাটকে পড়ে প্রতিদিন বলতে পারেন এমন স্বাধীনতা চাইছিলাম কিনা। এই কথাগুলো আমাদের সামনে বলতে বলি, আমরা তারা দেখাই দিব আসাদ গেটে কিভাবে পুলিশের গাড়ি বাচ্চাদের উপর উঠে গেছে, তখন তাদের স্বাধীনতাটা করেছি। মানে 24-এর গণ অভ্যুত্থানটা মূলত ছিল বিবেকবান মানুষ আর বিক্রি হয়ে যায় মেরুদণ্ডের লড়াই, যেটা আমি সবসময় বলি যে বিবেকবান মানুষ বনাম হচ্ছে বিক্রি হয়ে যায় মেরুদণ্ড। যেমন ধরেন 5ই আগস্টের পরে আসি একটু, কক্সবাজার একটা ঘটনা ঘটল, একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলো, যেটা আপনার যে কোনো সময় দেশে যখন লয়ারের উপস্থিতি না থাকে কিছু মানুষ অতি উৎসাহী হয়ে ওঠে, আমরা জানি। তারা লুটপাট করে, তাদের সহজ টার্গেটে পরিণত হয় কর্মজীবী মহিলারা। তো কক্সবাজারে এরকম থার্ড পার্সনদের উপরে কক্সবাজার শিবিরের একটা ছেলে আক্রমণ করে। সেই ঘটনাটা প্রতিবাদ প্রথমে যে 4-5 জন মেয়ে করে, আমি তাদের শুধু প্রশ্ন করছিলাম, একটা মেয়ে স্ট্যাটাস দিচ্ছিল 18 তারিখে যে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং পুলিশকে ধন্যবাদ। 18 জুলাই মেয়েটা স্ট্যাটাস দেয় ফেসবুকে। ওই স্ট্যাটাসের প্রথম কমেন্ট যে মেয়েটা করে ন্যান্সির কমেন্ট ছিল, এটা আমিও বলতে চাচ্ছিলাম, ধন্যবাদ তাদের প্রাপ্য। ঠিক 20 দিন পরে তারা অন্যায় প্রতিবাদ করে রাস্তায় না। তো আমি তখন ন্যান্সি জিজ্ঞেস করছিলাম যে জনসংখ্যা নিয়ন্ত্রণ হয়ে গেছে, ধন্যবাদ হয়ে গেছে, তখন আমার কোনো উত্তর দেন। তখন আমি তার বলছিলাম যে আপনারা বারবার একটা ভুল করতেছেন, আন্দোলনটা কখনোই সরকারের এগেনস্টে ছাত্র জনতা শ্রমিকের না, এই জায়গা থেকে বের হয়ে আসে, বড় ন্যারেটিভে আসে। বড় ন্যারেটিভটা হচ্ছে 24শে জুলাইয়ের 16 থেকে 36শে জুলাই, এই যে 20 দিনের আন্দোলন পুরোটা ছিল বিবেকবান মানুষের সাথে মেরুদণ্ডহীনদের লড়াই, বিক্রি হয়ে যাওয়া লড়াই। এবং আমার যেটা মনে হয় যে 71-এর মুক্তিযুদ্ধের পরে তৎকালীন যে জেনারেশনটা ছিল তারা যুদ্ধের ভয়াবহতা নিতে না পেরে অনেক কাল কিন্তু মানসিকভাবে অসুস্থই ছিল, অনেকটা সময় ট্রমা তারা নিয়ে বয়ে বেড়াইছে। 24-এ প্রচুর পরিমাণে মানুষ এই ট্রমাটা বয়ে নিয়ে বেড়াবে, কারণ ঢাকা কিংবা পৃথিবীর কোন অঞ্চলের মানুষ দেখে নাই হেলিকপ্টার দিয়ে গুলি করতেছে, বারান্দা দিয়ে ঘরের ভিতরে বাচ্চা মারা গেছে, ছাদে খেলতে গেছে গুলিতে বাচ্চা মারা গেছে। আপনি আমাদের কাছে অনেক ফুটেজ নাই। আমরা যদি এটা সম্ভবত হচ্ছে আপনার কারফিউ শেষ হয়ে যাওয়ার পর 26 কিংবা 27 জুলাই উত্তরের ফুটেজ গুলো কিন্তু আমরা এখনো পাইনি। উত্তরায় ছাত্রলীগ যেভাবে আপনার ওই চিরুনি অভিযান চালানোর নামে পুলিশের বদলে ঘরে ঘরে ঢুকে ঢুকে মারতেছিল, কোপাচ্ছিল। একটা ভিডিও আমরা দেখছিলাম, সেটা হচ্ছে যে একটা ছেলে সিঁড়িতে উঠে গেছে, পুলিশ তাকে চেস করছে, সিঁড়ি থেকে তারা টাইনা আনার সময় সিঁড়ির উপরে গুলি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমার অনেকগুলো প্রশ্ন তৈরি হলো এখানে। যেমন একটা হচ্ছে ফুটেজ, 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, তার আগে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে, তখন ফুটেজ প্রসঙ্গ আসে নাই। তাহলে ফুটেজ একটা বেশ রোল প্লে করার জায়গায় চলে আসে। কিন্তু আমার তার আগে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ধরেন এতগুলো হত্যাকাণ্ড এত কম সময়ে, মানে ইভেন আমি তো বোধহয়
ভাষা আন্দোলন নিয়ে গুনতেছিলাম যে সর্বোচ্চ নাম্বার কত হতে পারে, 35-40। ভাষা আন্দোলনে মুসলিম 40, হ্যাঁ 40 এটা। আর এইখানে আমরা জানিও না 1500-র উপরে, 2000-এর উপরে এরকম নাম্বার। তো ধরেন এই সময়ের মধ্যে যে হত্যাকাণ্ড দেখলো, একটা ইম্প্যাক্ট আমরা দেখছি যে মানুষ নেমে আসছে। এটা কিন্তু এত হত্যাকাণ্ড দেখার একটা আমি অনেকের কাছে শুনছি যে এত হত্যাকাণ্ড না ঘটলে হয়তো সে নামতো না, এরকম স্টেটমেন্টও পাইছে। আমার কথা হচ্ছে যে শিল্পে এটার কি প্রভাব থাকবে, মানে ধরেন কবিতায় কি প্রভাব থাকবে? ধরেন গত 16 বছরের কবিতা, গণ আন্দোলনটা ঘটলো, মানুষ হত্যাকাণ্ড গুলো দেখলো চোখের সামনে, স্বৈরাচার পালিয়ে গেল, এই টোটালটার ইম্প্যাক্ট কবিতায় কি হবে সবকিছু মিলিয়ে? ধরেন আমি একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাই আর কি। সেটা হচ্ছে সরকার থেকে নির্ধারণ করা হলো পেঁয়াজের দাম 10 টাকা। এই যে পেঁয়াজের দাম 10 টাকা করায় জনগণের উপর যে ইম্প্যাক্টটা, এটা বুঝতে কিছুক্ষণ সময় লাগবে জনগণ, 10-12 দিন 15 দিন। এরকম ধরেন আন্দোলন চলাকালীন অবস্থায় আমি বলি যে কবিতা যারা লিখে, মানে কবি যারা ছবি আঁকে, আর্টিস্ট, বা যারা ধরেন সিনেমা বানায়, ডিরেক্টর বা সিনেমার সাথে জড়িত যারা আছেন, প্রত্যেকে চোখ দিয়ে দৃশ্য ধারণ করতে থাকে। আন্দোলনের সময়টায় আপনি ফেসবুকে কোন কবিতা পাবেন? আমার মনে হয় যে এই আন্দোলনে আমি সবসময় আক্ষেপ করে একটা কথা বলতাম যে 71-এর মুক্তিযুদ্ধে বারবার যে ডিবেটটা আসতো যে 71-এর মুক্তিযুদ্ধে আলটিমেটলি কবিদের অবদান কি, এটা নিয়ে আল মাহমুদ শামসুর রহমানেরও একটা ছোট্ট ডিবেট আছে। যেরকম যদি সময় থাকে তাহলে বলি। হ্যাঁ শিওর, বলেন না। সেটা হচ্ছে যে আফটার 72 প্রেস ক্লাবে শহীদ কাদরী, সাবদার সিদ্দিকী, কবি সাবদার সিদ্দিকী, শহীদ কাদরী, কবি আল মাহমুদ, এরা অবশ্য আড্ডা দিচ্ছিলেন। তো কবি সাবদার সিদ্দিকী দেশভাগের পর ওপার থেকে আসা, তো মানে বন্ধু বান্ধব বা ছোট ভাই বড় ভাইয়ের আড্ডা যে ফানটা হয়, সেই ফানের মধ্যে দিয়ে ওই জায়গায় একটা সিরিয়াসনেস ঢুকে যায়। সেটা হচ্ছে যে সাবদার সিদ্দিকী জিজ্ঞেস করে আল মাহমুদকে, মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? আল মাহমুদ বলে, আমি মুক্তিযুদ্ধের সময়, আমরা সবাই জানি যে আল মাহমুদ মুক্তিযুদ্ধের সময় ভারতে ছিলেন, টাকা ইয়ে করতেছিলেন, ফান্ড রেজ করতেছিলেন। আল মাহমুদ এটা বলার পরে বলে যে তোমরা তো খালি আমার দোষ ধরবা, তোমাদের রহমান ভাই কি করতেছিল, হ্যাঁ মুক্তিযুদ্ধের অবদান। তো শহীদ কাজী তখন বলে ওঠে, কবি শামসুর রহমান স্বাধীনতা তুমি নামে একটা কবিতা লিখছে, ইম্প্যাক্টেড। এবং আমরা পরবর্তীতে দেখি যে হেলাল হাফিজ, যে কবি ধরেন দুর্দান্ত একটা কবিতা আছে যে এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, আমরা দেখি যে হেলাল হাফিজ এবং নির্মল গুণ এরা পালায় বেড়ায়। আসলে যে কোনো ঘটনা, যুদ্ধের সময়কার বা যে কোনো গণ অভ্যুত্থান বা আন্দোলনের সময় ঘটনায় যে কবিতাগুলো, যে সিনেমাগুলো, এই ফুটেজ গুলো প্রত্যেকটা মানুষ ধারণ করতেছে। আগামী 2-3 বছরের কবিতা, সামনে যে 2-3 বছর আমরা টের পাবো। যেমন আমি এবার আপনাকে বলতে পারি যে এবারে বই মেলায় কবিতা থেকে বেশি স্ট্রংলি আসলে ছোট গল্প, এই অভ্যুত্থানের ছোট গল্প। কারণ আমি যে বলতেছিলাম শুরুতে আক্ষেপ আমার মিটে গেছে। 24-এর গণ অভ্যুত্থানে আমি যতটা সময় রাস্তায় ছিলাম আর প্রতিটা মোড়ে কোনো না কোনো সাহিত্যিককে আমি পাইছি, কোনো না কোনো কবিকে পাইছি। যেমন আমি এনামুল রেজাকে পাইছি আপনার মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে, আমি কবি হাবিবুল সুলতানাকে পাইছি ধানমন্ডি 27 নম্বরে, আমি অনুবাদককে পাইছি ধানমন্ডি 27 নম্বরে, আমি রিশাদ ভাইকে পাইছি, ছোট গল্পকার মাহবুব রিশাদকে পাইছি আবাহনী মাঠের সামনে, আমি আফজাল ভাইকে পাইছি আবাহনী মাঠের সামনে, রাফসানকে পাইছি আবাহনী মাঠের সামনে, ইমেল হককে পাইছি আবাহনী মাঠের সামনে। জহির রিপনের সাথে আমার প্রতিটা মিছিলে আমার সাথে জহির রিপনের দেখা হয়েছে, কবি সোহাগ আহমেদের সাথে দেখা হয়েছে, তুহিন খানের সাথে আমার দেখা হয়েছে। মানে আমরা প্রতিটা জায়গায় দেখছি কবিরা নামছে। তার মানে ওই যে একটা সময় বলা হতো না যে কবিদের কাজ শুধুমাত্র কবিতা লেখা, রাস্তায় নামা না, এই যে ট্যাবুটা তৈরি করে রাখা, আওয়ামী লীগই তৈরি করে রাখা, মানে এই স্বৈরাচারের সবচেয়ে বড় যে জায়গাগুলো ছিল, তারা বেশ কয়েকটা জায়গায় হিজিমনি তৈরি করে রাখছে। এবং আমরাও কেন জানি এই জায়গাটা ব্রেক করতে পারি কখন, আমরা আমাদের অগ্রজ যারা তারাও না। যেমন ধরেন আমার কথা ছিল যে আপনি আজকে বলতেছিলেন যে এখন আমি হতাশ কেন, গণঅভ্যুত্থান হয়ে গেছে। আমার বারবার একটা কথা ছিল যে
দেখেন আমাদের 15 তারিখ 14 তারিখ রাতে প্রথম যে মিছিলটা হয়, স্লোগানটা কি ছিল? তুমি কি আমি কি? রাজাকার রাজাকার, দেশটা কারো বাপের না। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আওয়ামী লীগের যে ব্যবসা, মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যে আওয়ামী লীগের বাইরে ওঠা, সেইগুলোকে স্যাটায়ার করে শ্লেষাত্মক ভাবে আক্রমণ করে। অনেকে বলে এটা পলিটিক্যাল মুভমেন্ট ছিল, আমার কাছে এটা পুরোটাই কালচারাল মুভমেন্ট মনে হয়েছে। আমি যে জায়গায় স্লোগান থেকে শুরু করে, কারণ আমি কোনো আন্দোলনে, আমার দেখা কোনো আন্দোলনে আমি গ্রাফিতি পাইনি। বাংলাদেশের জন্য এটা নতুন অভিজ্ঞতা গ্রাফিতি। এবং ছেলে পেলে কিরকম দুঃসাহসী ছিল, আমি আপনাকে সিম্পল কিছু এক্সাম্পল দিলে বুঝবেন। যে মিছিল হইতেছে, পুলিশ ওদিকে দাঁড়ানো, পুলিশ গুলি করতেছে, মিছিল থেকে 5-6 জন দৌড়ে যে দেয়ালে স্প্রে করতেছে। আমরা মিছিল করতে গেলে আগে ছোটবেলায় কি চিন্তা করতাম না, আমাদের ছাত্র জীবনে পুলিশ আসতে পারে, আমাদের সাধারণ সেফটির জন্য পুলিশ টিয়ার শেল মারবে, আমরা ভিজা রুমাল নিয়ে যাই, আমাদের প্রস্তুতি এইটা। ছেলে পেলে ঘর থেকে বেরোসে স্প্রে কালার নিয়ে বেরোচ্ছে। মিছিলের মাঝখানে, পুলিশ আর মিছিলের মাঝখানে যে জায়গাটা, বাচ্চা ছেলে পেলে ওরা যে আপনার স্প্রে করতেছে। যেরকম পল্টনে যে মিছিলটা হইল, সেই মিছিলে এখানে পুলিশ দ্বারা সম্ভবত সানাউল কবির সিদ্দিকী, ও গীতিকার প্লাস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, সানাউল কবির সিদ্দিকী দৌড়ে যে সে স্প্রে করে কুকুরের বাচ্চাই দিকে, মানে পুলিশের দিকে দিয়ে রাখতেছে। এরকম ভাবে প্রতিটা রাস্তায় গ্রাফিতি ছিল। যে কারণে দেখবেন যে 5 তারিখের পর, স্বৈরাচার পতনের পর বা পালা যাওয়ার পর, একটা অংশ জাগো ফাউন্ডেশন ওদের তত্ত্বাবধানে শহর পরিচ্ছন্ন করার নামে গ্রাফিতি গুলো মোছা শুরু করছে। ওরা কিন্তু একদিনও দেরি করেনি, ওরা জানে দেয়ালে দেয়ালে এই জিনিসগুলো থাকলে সমস্যা, ভবিষ্যতে সমস্যা। আমাদের লড়াইটা কিন্তু 5 তারিখে শেষ হয়নি, 5 তারিখে বরং আমরা শুরু করছি, মানে 31শে জুলাই শেষ হয়ে আমাদের 5 তারিখ শুরু। এবং আপনি মনে হয় এখানে যে পৃথিবীতে আমরা একমাত্র জাতি যারা জুলাই মাস 36 দিনে শেষ করছে, এবং আমাদের অগাস্ট মাস ছিল 25 দিন। আমাদের কিন্তু শুরুটা হয় 5ই আগস্ট থেকে, আমাদের 1 আগস্ট শুরু। কারণ 6 তারিখ থেকে আমরা দেখছি যে দেশে যেভাবে পারছে স্বৈরাচারের দোসর যারা, বিভিন্ন এনজিও বলে, ওরা রাস্তায় নেমে গেছে। যেটা ছিল সেটা হচ্ছে যে কালচারাল মুভমেন্ট ছিল টোটাল। হ্যাঁ, মানে ওদের কোশ্চেনটা যে আপনি বলতে চাচ্ছেন যে কবিতার ইম্প্যাক্ট আর একটু পরে পাবো আমরা। হ্যাঁ, কবিতার ইম্প্যাক্টটা আমার মনে হয় 2-3 বছরের মধ্যে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কবিতার মাধ্যমে 2024 কিভাবে ফুটে ওঠে। হ্যাঁ, সেটা হলো যে আপনার যেটা আপনি বললেন যে মানে একটা অভ্যুত্থান বা এটার পরবর্তীতে কবিতার ইম্প্যাক্টটা পাওয়া যাবে। এটা যদি এটার সাথে রিলেট করে একটু বলি, মানে এর আগের আন্দোলন আমরা যেটা দেখছি, ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ, নব্বই অভ্যুত্থান, মানে কবিরা তারা কিন্তু যে কোনো একটা রাজনৈতিক পরিবর্তন বা রাজনৈতিক আন্দোলনের একটা মনস্তাত্ত্বিক ভাবে সেটাকে তৈরি করার জন্য, মানুষের মধ্যে আকুতিটা তৈরি করার জন্য এই সময়কালে তারা মানে সেটা 52-র আগেও বা 71-এর মুক্তিযুদ্ধের আগেও 60-এর দশকেই আমরা দেখছি আমাদের কবিতার জগতে খুব উজ্জ্বল নক্ষত্র অনেক মানুষজন তারা তৈরি হয়েছেন। তাহলে এই যে 16 বছর, মানে এটার সাথে একটু রিক্যাপ করার জন্য আপনাকে একটু বলবো যে এই 16 বছরে আসলে মানে এই 16 বছরের এই পরিবর্তন বা জনগণের মধ্যে যে বিক্ষোভটা হচ্ছে সেটা আসলে আমাদের কবিরা কতটা ধারণ করতে পারছে বা ক্রাইসিসটা কি ছিল সেই সময়টাতে। আমি যে আপনাকে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে অন্য দলগুলোর যে তফাৎটা, সেই তফাৎটা হচ্ছে আওয়ামী লীগ কালচারটা বোঝে, অন্য দলগুলোর কালচার উইংই নেই। ওরা বোঝেই না যে বাংলাদেশ এমন একটা ভূখণ্ড, এখানে কালচার অনেক বড় ফ্যাক্ট। যে কোনো কিছু এখানে 10টা মানুষকে একত্রিত করতে কালচার লাগে। ওই যে আন্দোলনটা 24 পর্যন্ত আন্দোলনটা, 24-এর যে আন্দোলনটা, আমি যেহেতু বললাম 24-এর কবিতাগুলো আমরা টের পাবো 2.5 বছর পর, তাহলে 16 বছরের কবিতা কি ছিল? এই 16 বছরের কবিতা ছিল গ্রাউন্ড ওয়ার্ক। আপনি খেয়াল করলে দেখবেন সরকার তেঁতুলিয়াতে শেখ হাসিনাকে নিয়ে কেউ কোনো কথা বলে গ্রেপ্তার দিয়েছে,
কবিকে গ্রেপ্তার করছে না, তাইলে কি কবিতা লেখা হয় নাই? কবিতা কি ওই জায়গাটা আঘাত করতে পারে নাই? হ্যাঁ, কবিতা এত দুরন্ত পর্যায়ে আঘাত করছে যে আওয়ামী লীগ কালচারাল দল বলে আওয়ামী লীগ কবি জিনিসটাকে ইগনোরেবল করে রাখছে, যে আমি এই জায়গায় হাতে দিব না, দিলে অনেককে গ্রেপ্তার করবো, আমি এত শয়ে শয়ে কবি গ্রেপ্তার করতে পারবো না। আমরা উল্টো চিত্র দেখতে পারতাম, যদি আওয়ামী লীগের পরিবর্তে অন্য কেউ ক্ষমতায় থাকতো, তাহলে এই 16 বছরে যেই পরিমাণে কবিতা আসছে, পলিটিক্যাল কবিতা, প্রতিটা বছর বইমেলায় আপনি বেশি করে খেয়াল করলে দেখবেন যে আমরা যদি বেশি দূর না, যে 2022-এর বইমেলাটাই খেয়াল করি, 2022-এর বইমেলায় ধরেন বাস্কিং করা শুরু হয় বইমেলায়। প্রতিদিন পুলিশের মাথা ছিল, প্রতিদিন। এমন না যে এটা মেইন রোডে করা হইতেছে বাস্কিং, না, বইমেলা গেট থেকে বেরে সোহরাওয়ার্দীর কোনায় মানুষের স্বতঃস্ফূর্ত ছিল অংশগ্রহণ। ওইখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বারবার পুলিশে আসা দরকার ছিল না কিন্তু। এবং পুলিশ কিন্তু, যে পুলিশ অফিসার বারবার আসতেন, ওনার কথা ছিল যে শোয়েব ভাই আমি তো আসতে চাই না, আমাকে তো বারবার উপর মহল থেকে বলতেছে এটা সরাও, এটা সরাও। 18 তারিখে পুলিশ আগে থেকে ওইখানে চুরির দোকানদার বসায় দিচ্ছে যাতে বাস্কিং করা না যায়। বারবার এই ঘটনাগুলো ঘটছে। 22-এর ইয়েতে আমরা যদি দেখি, যেমন ধরেন 16-তে একটা ভয়াবহ মজার জিনিস ঘটছিল। 16-র বইমেলায়, সরি 17-র বইমেলায়, না 16-র বইমেলায় আমরা হঠাৎ করে শুরু করলাম একটা কথা বলা, যে বইমেলা উদ্বোধন করবেন একজন কবি, প্রধানমন্ত্রী বইমেলা উদ্বোধন করবেন কেন? বইমেলা হয় 28 দিন, ফেব্রুয়ারি মাস 28, রিপেয়ার হলে 29। প্রথম দিন পুরোটাই নষ্ট হয়ে যায় প্রধানমন্ত্রী উদ্বোধনের জন্য। উদ্বোধনের টাইম থাকে 3টায়, প্রধানমন্ত্রী উদ্বোধন করে 6টায়, বইমেলার গেট বন্ধ হয় 8টায়। তো এটা নিয়ে বেশ করে কবিতায় লেখা হয়েছিল। মজার বিষয় হচ্ছে প্রতিটা কবি প্রথম দিন ছাত্রলীগ যুবলীগের ফোন পেয়েছে, ছাত্রলীগ যুবলীগ যাদের উপর প্রেশার ক্রিয়েট করতে পারছে তারা স্ট্যাটাস সরাইছে, যাদের প্রেশার ক্রিয়েট করতে পারেনি কবিতাগুলো এখনো রয়ে গেছে। বিষয়টা হচ্ছে যে আমরা আরো ভালোভাবে খেয়াল করে দেখি যে 8 থেকে 24, 16 বছরে ব্লগার হত্যা হয়েছে, ব্লগার গ্রেপ্তার হয়েছে, কার্টুনিস্ট হত্যা হয়েছে, কার্টুনিস্ট গ্রেপ্তার হয়েছে, গায়ক গ্রেপ্তার হয়েছে, ইভেন টেকনাফ তেতুলিয়া যে কোনো প্রান্তে শেখ পরিবারকে নিয়ে কথা বললে গ্রেপ্তার হয়েছে, কবিদেরকে গ্রেপ্তার করে। নতুন কয়েকটা শ্রেণীর উদ্ভব ঘটাইছে সরকার, যাতে এতে বিজি করা যায়। সেই জায়গাগুলো কি, বাংলাদেশে কখনো মোটিভেশনাল স্পিকার দরকার পড়ে না, বাংলাদেশে কখনো ফুড ব্লগারের প্রয়োজন পড়ে না। রাষ্ট্রীয়ভাবে এই দুইটা শ্রেণীকে জন্ম দেওয়া হয়েছে বাংলাদেশে, রাষ্ট্রীয়ভাবে এদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে। প্রণোদনা দিয়ে আগে চিন্তা করলে দেখবেন আমরা স্কুল কলেজের প্রোগ্রাম গুলো কাদেরকে পাই? নবীনবরণ প্রোগ্রামে কবি এবং গায়ক, ব্যান্ড গুলো। আপনি এখন দেখবেন নবীনবরণ প্রোগ্রাম গুলোয় ব্যান্ড নাই, কবি নাই, মোটিভেশনাল স্পিকার, ফুড ব্লগার। কেন? আমরা কি কখনো কোশ্চেন করছি, মানে সাধারণ জনগণ কোশ্চেন করছে যে আমাদের রাস্তার লাইটের কালার চেঞ্জ করা হইলো কেন 2011-র পরে? কোশ্চেন করিনি, কারণ লাইটের কালার চেঞ্জ এতে ইম্প্যাক্ট কি করতে পারে? কবিরা কিন্তু এখানে প্রথমেই কথা বলছে। সাধারণ মানুষ কি কখনো বলছে যে চায়ের দোকান কেন উঠায় দেওয়া হচ্ছে? কবিরা কথা বলছে, কারণ আওয়ামী লীগ এবং কবি এরা দুজনেই জানে চায়ের দোকান থাকলে আন্দোলন চায়ের দোকান থেকে শুরু হয়। ছবি ঘাট কেন বন্ধ করে দেওয়া হয়েছে? সাধারণ জনগণ কথা বলছে না, প্রথমে কথা বলছে কবিরা, এবং কবিরা সবকিছুতে প্রথমে কথা বলে বলে আওয়ামী লীগ গত 16 বছরে প্লেটোর সেই বাণীতে চলে গেছে, যদি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা চাও কবিদেরকে কয়েদ করে রাখো। প্লেটো বলছে, অ্যারিস্টটল বলছে কবিদেরকে কয়েদ করে রাখো বা কবিদেরকে আটকায় রাখো। আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা করলো, কবিদেরকে চতুর্থ শ্রেণীর নাগরিক করে ফেলে। ফুড ব্লগারদের সামনে নিয়ে আসলো, আপনি কবিদেরকে হাসির পাত্র বানানো হইলো। আওয়ামী পন্থী কবিরা নিজেরা মারামারি করলো, জাতীয় কবিতা পরিষদের নামে নিজেরা মারামারি করলো বিভিন্ন জায়গায়। কবিদেরকে হেয় করার এই প্রক্রিয়াটা 15 সাল থেকে শুরু হয়েছে এবং এর নেতৃত্ব দিচ্ছে কবি। সমস্যাটা হচ্ছে যে আপনি গত 16 বছরের কবিতার টাইম লাইনটা আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন, আপনি নিজে আটকে উঠবেন যে 16 বছরে
এত এত পলিটিক্যাল কবিতা লেখার পরেও তাহলে কবিদেরকে আলোচনায় আনা হইলো না কেন? আসতে দেওয়া হয়নি তো আলোচনা। এই কবিতাগুলো উঠে আসলে তখন তো আপনিও কোশ্চেন করবেন। আপনি প্রচুর কবিতার বই আছে, পলিটিক্যাল কবিতার বই। মানে আমার দেখা মতো গত 16 বছরে যে পরিমাণে পলিটিক্যাল কবিতা লেখা হয়েছে তার একটা ভাগ অংশ পাঠকের হাতে পৌঁছায় বা পৌঁছতে দেওয়া হয়নি। ইগনোর করার মাধ্যমে, হ্যাঁ, ইগনোর করার মাধ্যমে, যে ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। আপনি ইগনোর করতে করতে আপনি দেখবেন যে বাংলাদেশে একটা মেকআপ আর্টিস্ট, তার ভিডিওতে ফ্যান ফলোইং যত, একজন কবির কথায় সে ফ্যান ফলোইংটা নাই, অথচ আগে উল্টা ছিল। আমরা যদি 90-এর দশকের সুবর্ণ মোস্তফা সম্পারে যার একটা সাক্ষাৎকার আছে, ওইখানে দুজনেই বলছিল যে আমরা আমাদের কলেজ ছুটি হওয়ার জন্য অপেক্ষা করতাম, কলেজ ছুটি হইলে আমরা দৌড় দিয়ে শাহবাগ যেতাম। কেন? ওইখানে কবিরা বসে আছে। এই যে কবিদের যে ক্রেজটা, এই ক্রেজটা আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি অন্য দল ক্ষমতা থাকলে এখনো স্থির থাকতো। পিরিয়ডটা থাকতো, ক্রেজটাও থাকতো। কারণ কি আমি বললাম না যে আওয়ামী লীগ কালচারাল দল। আওয়ামী লীগের পলিটিক্যাল বড় মুভমেন্ট হচ্ছে একটা কালচারাল মুভমেন্ট। আওয়ামী লীগ জানে কখন কাকে প্রায়োরিটি দিতে হবে, কখন কাকে গুণের করতে হবে। আমি তাই করছি। বিএনপি বুঝে, মানে বিএনপির যেহেতু পলিটিক্যাল অ্যাফিলিয়েশনই নেই, হ্যাঁ, তো বিএনপি তো মানে কালচারাল অ্যাফিলিয়েশনে বিএনপি তো বুঝেই না যে কালচারটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। ওই কারণে দেখবেন যে আমাদের যে দাদা মারা গেছেন যে গান গাইতে, সঞ্জীব দা যেই গানটা বিএনপি পিরিয়ডে টিএসসিতে দাঁড়ায় ছাত্র দলের ছেলেপেলের সামনে গায়া সুন্দর মতো বাড়ি ফিরতে পারতো, সেই গানটা উনি আওয়ামী লীগ পিরিয়ডে কখনোই গায়নি। কারণ উনি স্টেজে যাওয়ার আগে ওনাকে বলে দেওয়া হতো এই গানটা গাওয়া যাবে। বিএনপি তো বুঝেই। এই কারণে 16 বছর এত অন্যায় অত্যাচারের পরে বাংলাদেশে পলিটিক্যালি বিরোধী দলের যে কাজটা কোন দলই করতে পারে না পলিটিক্যালি। এবং আমি যেই কারণে একটু আগে বললাম যে কালচারাল মুভমেন্ট ছিল, এই আন্দোলনটা সফল হয়েছে কালচারের এগেইনস্টে কালচার। এই আন্দোলনটা আওয়ামী লীগের কালচারাল ন্যারেটিভ আমার মতে আগামী 20 বছরের জন্য মাটিতে মিশাই দিয়েছে। আওয়ামী লীগের এখন কালচারাল কোনো ন্যারেটিভ নাই, যেটার ভিত্তি গড়ে উঠছে গত 16টা বছর। আপনি যদি আমাকে বলতে বলেন যে কয়জন কবি লিখছে, আমি আপনাকে এত নাম বলতে পারবো যে আপনি এই শাখার নামের উপর ভিত্তি করে 1 ঘন্টা নিয়ে যেতে পারবেন। এত পরিমাণে পলিটিক্যাল কবিতা লেখা আছে, কিন্তু উঠে আসতে দেওয়া হয়নি। এবং আমাদের যে মূলধারার মিডিয়াগুলো, যেমন আপনাকে 16 বইমেলার আগে একটা কথা বলি, আপনি কখনো বইমেলার আগে একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং নিউজ পেপার প্রথম আলো, কখনো উপসম্পাদককে দেখছেন যে 1 সপ্তাহ পর যে বইমেলা আসতে যাচ্ছে তার বাজার নিয়ে কথা বলতেছে? না, 16তে বলছে। 16তে উপসম্পাদককে আনিসুল লিখছিল কবিতা মরা গাঙের মতো হয়ে গেছে। হ্যাঁ, এবারে সামনের বইমেলায় ছোট গল্প এবং উপন্যাস বিক্রি, কবিতা মানুষ পড়ে। তো এবার ছিল হচ্ছে 29শে মাস, হ্যাঁ, মার্চের 1 তারিখ আপনি প্রথম আলো পত্রিকাটাই দেখবেন, ওখানে বই বিক্রির যে ইয়েটা দেওয়া হয়েছে, ওইখানে গত 40 বছর প্রথমবারের মতো কবিতা দিয়ে চলে আসছে। এবং এই উপসম্পাদকীয় পড়ার পর 16তে যত কবি ছিল মোটামুটি, তখন আমাদের এইজার যারা ছিল প্রত্যেকের একটাই কথা ছিল যে এবার আমরা রাস্তায় মেলা করব। রাস্তায় মেলা করবো মনে হচ্ছে ওইবারের বইমেলাটা আমার কাছে এক্সেপশনাল। কেন? আমি ওইবারের বইমেলায় কোনো কবিকে মন খারাপ হতে দেখি, মানে একটা কবিতার জোয়ার চলে আসছে আলটিমেটলি। মানে বৃদ্ধদের এগেনস্টে ইয়াংদের যে দাঁড়ানোর প্রবণতাটা ছিল সবসময়, 16তে স্ট্রেট দাঁড়ায়, কোনো কথা ছাড়ে। এবং দেখা যায় না অনেক সময় যে আমার সাথে আরেকজন কবির মতো বিরোধ থাকতেই পারে, এই জন্য আমরা অনেক সময় একটা প্ল্যাটফর্মে দাঁড়াই। 16তে এটা হয়নি। 16তে আপনি এই জন্য 2016 মিডিয়ার যে আর্কাইভ গুলো আছে, আর্কাইভ গুলো দেখবেন যে ওই একটা বই মেলাতে প্রচুর কবিদের সাক্ষাৎকার বিভিন্ন মিডিয়া নিচ্ছে। এত কবিরা একসাথে এতবার এত সাক্ষাৎকার কোনো বই মেলা দেয়। 16 বই মেলায় প্রতিটা কবির একটা আপনি সাক্ষাৎকার পাবেন। এবং এটা
ওই হঠাৎ করে দাঁড় করা সাক্ষাৎকার না, বেশ বড় সাক্ষাৎ। প্রতিটা ব্লগ জিনে দেখবেন 16 বইমেলায় আর্কাইভে যে সাক্ষাৎকার গুলো আছে, এই জায়গা থেকে শুরু। তো আমরা যখন আন্দোলন নিয়ে কথা বলি, আমরা 16টা টান দিয়ে আগে, যে 16টা ছিল কবিতার বাকবদলের একটা জায়গা। এর আগ পর্যন্ত যেরকম যে মানে আপনি বলতেছেন ওই সময়টায় আমি হেজিমনি ভেঙে কবিতা বেরোতে পারছে। ওই সময় থেকে তো যারা নতুন আসতেছে তারাও সাহস পাইতেছে, আমি লিখবো, আমি সরাসরি লিখবো। এবং ওই সময় থেকে ওই জিনিসটা শুরু হয়েছে যে কবিতাটা সরায় ফেলে, স্ট্যাটাসটা সরায় ফেলে। না, এখন ঘটনা হচ্ছে যে ধরেন 60-এর দশক, 70-এর দশক, ধরেন একটা রাজনীতি ছিল, একটা হচ্ছে সমাজতান্ত্রিক বামধারার, আর একটা হয়তো তার বিরোধী ইয়ে। তারপরে ধরেন মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এক ধরনের কবিতা, তার বিরুদ্ধে চেষ্টা হচ্ছে। এখন ধরেন আওয়ামী হেজিমনিকে ভাঙলাম, কিন্তু হেজিমনি ভেঙে আসলে কোন আমরা কিসের কথা বলবো কবিতায়? মানে আমি যদি কনস্ট্রাক্ট, আমি ভাঙতেছি ঠিক আছে, কনস্ট্রাকশনটা কোথায়? এবং সেটা যদি না থাকে তাহলে কবিতায় যদি কোনো ধরনের, ধরেন আপনার কবিতাটা পড়ে, রিসেন্ট কবিতা পড়ে বললাম না যে হতাশা পাচ্ছি, কনস্ট্রাকশনটা যদি না থাকে তাহলে তো হতাশাও মানে কাটবে না, আমার ধারণা। বা আপনার অভিমত কি এই বিষয়ে? এই জন্য আমরা বলতেছিলাম যে মুক্তিযুদ্ধকে হ্যাঁ, তার আসল মালিক জনগণের কাছে পৌঁছায় দিতে হবে, এই দায়িত্বটা কবিদের। কবিদেরকে এখন ওই ন্যারেটিভে যেতে হবে যে দেশটা কারো বাপের না, মুক্তিযুদ্ধটা কারো বাপের না। মুক্তিযুদ্ধটা জনযুদ্ধ, মুক্তিযুদ্ধটা 9 মাসে জনযুদ্ধ। 25শে মার্চে যখন ব্ল্যাক আউটটা করা হয়, বস্তিতে ঢুকে ঢুকে সাধারণ মানুষকে মারা হয়, তখন এটা জনগণের যুদ্ধ শুরু হয়ে যায়। জনযুদ্ধ না হলে আপনি 303 রাইফেল দিয়ে অটোমেটিকের এগেনস্টে 9 মাসে দেশটা স্বাধীন হয় না। মানে আপনি বলতেছেন মুক্তিযুদ্ধ আমাদের কাছে এখনো অস্ত্র, মানে একটা জন্মযুদ্ধ, আমরা তো এটা অস্বীকার করতে পারবো না। আপনি যে পলিটিক্যাল ধারারই হন, আমাদের বেসমেন্টে তো মুক্তিযুদ্ধ। এবং আপনি এইখানেই আপনার এই যে আপনি কথাটা বললেন যে মুক্তিযুদ্ধটাকে জনগণের ন্যারেটিভে দাঁড় করাইতে হবে, জনগণের পার্সপেক্টিভ। এখন এই যে যখন একটা ধরেন একভাবে মুক্তিযুদ্ধ কেন্দ্র করে আওয়ামী লীগ এমন ভাবে সে ত্যাগী করছে, মানে যেটা বলতেছিল যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে এরকম করে এক ধরনের তারপরে সেটা রাজনৈতিক হেজিমনিকে এস্টাবলিশ করলাম। তাহলে এইটাকে যে পাল্টানোর এই যে ইন্টারিয়াম যে সময়টার মধ্যে কিন্তু আমরা অনেক ধরনের নতুন নতুন ধরনের আলাপ আলোচনা শুনতেছি, যেটা আবার যারা এখন আমরা মনে করি যে মুক্তিযুদ্ধটা আমাদের বেসমেন্ট, তাইলে তাদের মধ্যে অনেক রকমের আশঙ্কা তৈরি করতেছে। গতকালকে আপনি দেখছেন যে একজন আইনজীবী বেরাই খান পান্না, তিনি মুক্তিযোদ্ধা এবং একই সাথে এই গণঅভ্যুত্থানেও তিনি ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিলেন, তার নামেও মামলা দায়ের করো, তারপর মামলা দেওয়া হলো বা এরকম একটা পরিস্থিতি আছে। আবার যারা সরকারে আছে বা সরকারের কাছাকাছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছাকাছিও যান, তাদের মধ্যে থেকেও মুক্তিযুদ্ধ সম্পর্কিত অনেক ধরনের নতুন নতুন কথা, সেটা বা সেই ধরনের কথাগুলো আসতেছে। সেইটার বা আমাদের সংবিধান, আমাদের জাতীয় সঙ্গীত এমনকি সেগুলো নিয়েও নানান মন্তব্য বিভিন্ন ভাবে আসতেছে। বা গতকালকে দেখছি রাজু ভাস্কর্যে, সেখানে ওই যে ভাস্কর্যে মেকআপ করানো একটা ঘটনা আমরা দেখি। মানে এই যে সবকিছু মিলিয়ে আসলে এই যে ইন্টারভিউ পিরিয়ডের মধ্যে যেগুলো হচ্ছে, এটা কি আসলে গণঅভ্যুত্থানের স্পিরিট কিভাবে ইয়ে করতেছে, ঘোলাটে করতেছে? যেমন ধরেন আমরা একটু আগে বলতেছিলাম না যে একটা প্রবাহ, যে কোন অঞ্চল থেকে শুকর উচ্ছেদ করলে ওখানে নিম গাছ লাগাই দিতে যাতে শুকর ব্যাক করতে না পারে। আমি আপনাকে একটা একটা করে ঘটনা ইয়ে করি, তারপর আমরা মেইন জায়গায় যাই। প্রথমে যে গতকালকে রাজু ভাস্কর্য, আমরা কখনোই পতিত যে সরকার ছিল, বিগত সরকার স্বৈরাচার, তাদের উচ্ছেদ করতে পারছে না। তাদের 5ই আগস্ট পর্যন্ত তাদের যে পলিটিক্যাল ন্যারেটিভ, কালচারাল ন্যারেটিভ আমরা ভাঙতে পারছি। আমরা 2 মাসে কোনো ধরনের কাউন্টার ন্যারেটিভ দাঁড় করাতে পারিনি। এই যে পারি নাই, এই জন্য যে অস্থিরতা, এক একজন উপদেষ্টা এক একভাবে মুক্তিযুদ্ধ ডিফাইন করতেছে। এত ডিফাইন করার কিচ্ছু ছিল না। প্রথম দিনে যদি শুরুতেই বলে দেওয়া হতো মুক্তিযুদ্ধের কোনো পক্ষ বিপক্ষ শক্তি নাই, মুক্তিযুদ্ধ 1971 সালে হয়েছে, আমরা বিজয়ী, আমরা পরাজিত শক্তি নিয়ে কথা বলতে ইচ্ছুক না,
আমরা তো মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে তো দেশটা পাইছি, তাইলে তো আওয়ামী লীগ ন্যারেটিভ ভেঙে যায়। কারণ আওয়ামী লীগ কখনো মুক্তিযুদ্ধে বিজয়ী শক্তি পরাজিত শক্তি এভাবে বলেনি। আওয়ামী লীগের রাজনীতির ন্যারেটিভই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ। খেলা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু পক্ষ বিপক্ষ থাকে না, খেলা শেষ, খেলার রেজাল্ট আসছে একটা, জয়ী মানে বিজয়ী পরাজিত, আমরা তো বিজয়ী শক্তি, আমার কথা ওখানে শেষ। যখনই আপনার পুনর্বাসনের চিন্তা থাকবে তখনই আপনি পক্ষ বিপক্ষ শক্তি বানাবেন, যেটা আমরা ৭১-এ দেখছি, যেটা আমরা এখনো দেখতেছি। আমি যদি গতকালকের ঘটনায় যাই, আমি আমার যতটুকু বয়স হয়েছে সেই বয়সে আমি যতটুকু রাস্তায় থেকে দেখছি, কালকের ঘটনা ছিল ইচ্ছা করে তৈরি। আমরা যদি বাংলাদেশে ইসলামিক দলগুলোর ন্যারেটিভ দেখি, তাহলে আমরা কি দেখতে পাই? প্রতিটা জায়গায় ইসলামিক দল যখন কোনো ভাস্কর্যে কোনো কাজ করে, ওরা নিজেরা ছবি তোলে, সেলফি তোলে। কালকে আমরা সেলফি পেয়েছি। ওরা বোরকা নেয়, কালকে আমরা বোরকা পেয়েছি। শিফনের দামি একটা ওড়না পেয়েছি। হাতে সময় বেশিক্ষণ ছিল না, যারাই করছে তারা কোনোভাবে ঢাকছে, এই কারণে মুখটা একেবারে পর্যন্ত ঢাকতে পারছে। প্রতিটা জিনিস নিয়ে আমি যেটা বলি যে এখন আন্দোলনের পরবর্তী সময় ৫ই আগস্টের পর কোনো একটা ইস্যু উঠলে আমি ১৬ ঘন্টা অপেক্ষা করি, সাথে সাথে আমি রিয়েক্ট করি। তো ১৬ ঘন্টা পর ট্রুথ বেরোয়। কালকে যখন আমরা সাকিবিয়ান নিয়ে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, আজকে যখন আমরা টোটাল ওই মিছিলের প্রথমাংশে যারা ছিল, নারায়ণগঞ্জ যুবলীগের সাধারণ সম্পাদক ওই মিছিল, কারণ ওরা এখনো সাহস পাচ্ছে। কেন পাচ্ছে? আমরা ১৫০০ মানুষ যে মারা গেছে, শহীদ হয়েছে, আমরা এখনো বাংলাদেশের পত্রিকাগুলোকে শহীদ শব্দটা লিখতে পারি। পত্রিকাগুলো বারবার লিখছে নিহত। বাংলাদেশের জনগণের কাছে সবার আগে পৌঁছায় কি? মিডিয়া। মিডিয়া কোথাও শহীদ শব্দটা বলতেছে, এই ব্যর্থতা কাদের? আমরা ৫ই আগস্টের পর আমাদের যে ন্যারেটিভ বিল্ড আপ করার কথা ছিল, আমরা ন্যারেটিভ বিল্ড আপ না করতে যে আমরা যে ভুলটা সবসময় করি, আইনি বিরোধিতা করতে যে অটোমেটিক্যালি এটা মুক্তিযুদ্ধের বিরোধিতায় চলে যায়। এটি আমরা বারবার দেখে আসছি সবসময়। এটাতে আওয়ামী লীগ এক্সেস পায়, যেই কারণে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে বলতে পারছে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের হাত থেকে ছুটে গেলে মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের বাইরে নিরাপদ না। এই জিনিসটা কিন্তু ১৬টা বছর বাংলাদেশের একটা অংশকে আন্দোলন আসতে দেয়নি, তারাও কিন্তু মনে প্রাণ আন্দোলন আসতে চেয়েছে। অন্যায় আওয়ামী লীগ অন্যায় করতেছে, রাস্তায় নামে, কিন্তু ওই যে একটা ন্যারেটিভ মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের বাইরে নিরাপদ না। গত ২ মাস এটা দায়িত্ব কার ছিল? ন্যারেটিভ দাঁড় করানোর দায়িত্ব ছেলেপেলেরা তো রাস্তা আন্দোলন রক্ত দিয়েছে, ওদের কাজ ওরা করছে। ন্যারেটিভ বিল্ডারের কাজ যারা ছিল তারা তো ক্ষমতার কাছাকাছি যাওয়ার দৌড়ে ব্যস্ত, তারা ক্ষমতার কাছাকাছি যাওয়ার দৌড়ে ব্যস্ত। এই যে ন্যারেটিভ বিল্ডারের যে মাঝখানে যে সময়টা ফাঁকা পড়ে গেল, যে দলটা কালচারালি স্ট্রং, সেই দলটা পালায় গেলেও ওরা তো ১-১.৫ মাস অপেক্ষা করছে। ওরা তো লাস্ট ২ সপ্তাহ আগে ভয় ছিল। কোন ভয়ে? যে জনগণ ওদেরকে আটকাবে, সরকারের ভয় না, ওরা জনগণকে ভয় পাচ্ছে। এই যে জনগণকে ভয় পাচ্ছে, ভয়টা ভাঙলো কারা? সরকারি উপদেষ্টা যারা আছে তারা আওয়ামী বিরোধিতা করতে যায়, অনেকে মুক্তিযুদ্ধের বিরোধিতা করতেছে। আপনি বিরোধিতা করবেন বিগত সরকারের, আপনি আওয়ামী লীগের বিরোধিতা করবেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা আপনার কাজ না। কারণ আপনি যে বাংলায় কথা বলতেছেন, আপনি যে বাংলাদেশে দাঁড়ায় আছেন, আপনি বাংলাদেশি যে জাতীয়তাবাদের কথা বলতেছেন, সবকিছু মুক্তিযুদ্ধ। আপনি মুক্তিযুদ্ধকে কোনোভাবে বাদ দিতে পারেন না, এবং এটা বাদ দেওয়া মানে হচ্ছে আপনি আওয়ামী পুনর্বাসন করতেছেন। এটার বিরোধিতা করা মানে হচ্ছে আপনি আওয়ামী পুনর্বাসনই করতেছেন, অজান্তে কিংবা জেনে। এবার সে জেরাই পান না, যে ওনার নামে যে মামলাটা হয়, সেই মামলাটার বাদী হচ্ছে একজন ভ্যান চালক, যার ক্লাস 8-এ পড়া ছেলেটা শহীদ হয়েছে বাড্ডায়। উনি সরকারের বেশ কয়েকটা মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করছেন যে আমি আমার ছেলের হত্যার বিচার চাই। গত কয়েকদিন আগে বাদল নামে একজন আইনজীবী ওনার সাথে দেখা করে আরো সাথে ৫-৬ জনকে নিয়ে যায়। সবজি বিক্রেতা যেই লোকের ছেলেটা শহীদ হয়েছে, উনি ওনাদের কাউকে চিনেন না। উনি বলছেন, ওই লয়ার বলছেন, আমি আপনাকে কেস করে দিছি, আপনি শুধু যাবেন, আর কিছু কিছু জায়গায় স্বাক্ষর করতে হবে। ওনার আজকের বক্তব্য ছিল, আমি তো জানি না আসামি কারা, ১৭০ জন আসামি কারা আমি জানি না। এই যে আইনজীবীরা সুযোগটা নিচ্ছে, যে ওখানে পান্নার নামে মামলা করলে আলটিমেটলি লাভবান কে হয়? আওয়ামী লীগ হয়।
আমি তো শিক্ষিত না, আমি তো সবজি বিক্রেতা, কিংবা ধরেন আমি শিক্ষিত, আমার ছেলে মারা গেছে, আমি তো ছেলে হত্যার বিচার চাই। এখন আপনি যদি আমাদের বাংলাদেশের 95% মানুষ আইন সম্পর্কে অবগত না, এবং থানায় গিয়ে অনেককে ফেরত আসতেছে, মামলা নেয় নাই থানা। যেই থানা শহীদের মা যাওয়ার পরেও, প্রিয়র মা যাওয়ার পরে মামলা নেয় নাই, সেই থানা আওয়ামী লীগের নেত্রী মামলা ঠিকই গতকালকে নিচ্ছে ছাত্রদের এগেন্স্ট। এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে কেন? এবং সুব্রত আমাকে জিজ্ঞেস করলাম আমার হতাশাটা কোন জায়গাগুলো থেকে আসে। আমার হতাশাগুলো আলটিমেট সব জায়গা থেকে আসতেছে। আমরা যে স্বপ্নটা নিয়েছিলাম স্টিল নাও আছে। আমি কিন্তু একটা কথা অলওয়েজ বলছি যে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভুল নিয়ে আমি কথা বলা মানে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছি না, এতে আওয়ামী লীগের খুশি হওয়ার কিছু নাই। আমি জনগণের পক্ষে কথা বলতেছি। আমরা যেহেতু কবিতা লিখি, আমাদের প্রচুর পরিমাণে আমরা রাস্তায় থাকি কবিতা লেখার প্রতিই, কারণ যেহেতু আমরা গরিব মানুষ, হ্যাঁ, আমরা টাকা পয়সা আমাদের রাস্তায় হাঁটতে হয়, চায়ের দোকানে বসে চা খাইতে হয়। ওই সমাজে ইন জেনারেল মানুষের যে জায়গাটা, এই জায়গাটা আপনাকে পিক করতে হবে। এই জায়গাটা আওয়ামী লীগ পিক করতে পারে নাই বলে আন্দোলন চলাকালীন সময় শেখ হাসিনা উনি কালো শাড়ি পরে মিডিয়ার সামনে এসে জনগণের গালে সবচেয়ে বড় জুতাটা মারে, যেটা উনি বলতেছেন পুলিশ ছাত্রদের সহায়তায় নামছে, নিরাপত্তা দিতে নামছে। অথচ ওই দিন ছাত্র মারা গেছে 73 জন সরকারি হিসাবে। আপনাকে জনগণের পালস বুঝতে হবে, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে আনতে হবে, ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি আনতে হবে। তার আগে আপনাকে মিডিয়ার সামনে বারবার এসে এক এক ধরনের মুক্তিযুদ্ধ ন্যারেটিভ দেওয়া যাবে। আপনি একটা ন্যারেটিভেই মুক্তিযুদ্ধকে আপনি অস্বীকার করলে হবে। মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের হাত থেকে জনগণের হাতে পৌঁছায় দিতে হবে। যে মুহূর্তে আপনি জনগণের যুদ্ধটাকে জনগণের হাতে বুঝাই দিবেন, আপনি শুধু দেশ চালাবেন। পলাতক যে শক্তিটা 16 বছরের ফ্যাসিস্ট শক্তি, সেটা জনগণ বুঝে নেই। আচ্ছা, এই ক্ষেত্রে ধরেন আর একটা প্রশ্ন আসতেছে মাথায়, সেটা হচ্ছে যে এরশাদ বিরোধী আন্দোলনে কবিদের তো জোট ছিল, আমরা একটা ছবিও পাই, মাহমুদ হুমায়ুন আজাদ। হ্যাঁ হ্যাঁ, তো ওই ধরনের আসলে একটা জোট আমরা পাবো কিনা? ধরেন অনেকগুলো প্রশ্ন তো আছে যে আচ্ছা আগামী বাংলাদেশ কেমন হবে, এটা কি সেকুলার বাংলাদেশ হবে কিনা, এটা গণতন্ত্রের চেহারা কেমন হবে, তারপর এটার আসলে রাজনীতি কি হবে। তো এইখানে ধরেন কবিরা অগ্রগামী চিন্তক হিসেবে তারা কি আসলে ইন্ডিভিজুয়াল থাকবে, নাকি তাদের একটা জোটও আসবে সামনে, সুযোগ আছে কিনা, সম্ভাবনা আছে কিনা, নাকি আমাদেরকে আসলে আরেকটা আন্দোলনের জন্য ওয়েট করতে হবে? যেমন ধরেন সমর সেনের একটা কবিতার লাইন আমি আবার বলি, সেটা হচ্ছে যে কবির দিকে রাষ্ট্রীয় বুলেট ছুড়ে যায়নি, ধেয়ে যায়নি, তাকে আমি অবিশ্বাস করি। আবার পুষ্কর দাশগুপ্ত মনে হয় একটা কবিতার লাইন আছে, যিনি কবি তিনি মূলত জুতোর ফিতে বাঁধবার সময় কবি। কবিদের কখনো ক্ষমতার আশপাশে থাকতে হয়। আমি মনে করি ক্ষমতার বাতাস পেলে কবিরা নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়। যেটা আমরা আল মাহমুদের ক্ষেত্রে পাইছি, শামসুর রহমানের ক্ষেত্রে পাইছি, আমরা ফখরুল আহমেদের ক্ষেত্রেও পাইছি, শামসুল হকের ক্ষেত্রেও পাইছি। হ্যাঁ, কবিরা ইন্ডিভিজুয়াল থাকাটা বেটার। কবিরা যখন জোটে চলে আসে তখন ঝামেলা হয়ে যায়। জোটে চলে আসা মানে হচ্ছে তখন জোটের কোনো কবি যদি অন্যায় করে, জোটবদ্ধ থাকার জন্য সেই অন্যায় প্রতিবাদ করা যায় না। কবিরা ইন্ডিভিজুয়াল থাকুক। আমার মনে হয় কবিরা রাষ্ট্র ক্ষমতায় যেই থাকে তার সমালোচনা করুক। কবিরা ভালো জান কবিকে কি করতে হবে। শুধুমাত্র আমার কথা হচ্ছে কবিরা রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে থাকে, থেকে দূরে থাকে। ব্যক্তিগত তো নাট্য আন্দোলনের কর্মী ছিল, ওটা তো ওই সময়ের যে অবস্থাটা, ওই সময়ে প্রত্যেকে আপনার বাম ধারণা থেকে উঠে আসে, একটা প্র্যাকটিসের মধ্যে দিয়েছিল। বাংলাদেশে কখনোই বাম ধারাটা ওইভাবে বিকাশ লাভ করেনি সামহাউ। এইখানে আপনার কবিদের যে জায়গাটা, সেই জায়গাটা পলিটিক্যালি আপনি যখনই দলভুক্ত করতে যাবেন তখনই কবিরা হয় আওয়ামী লীগ, নাহলে বিএনপি, না জামাত, এই পন্থী হয়ে যাচ্ছে। এই পন্থী হলে আমরা গত 16 বছরে যেটা দেখছি, আওয়ামী পন্থী কবিরা সুবিধাতে মুজিব পিডিএফ আছে, তার তো এটা করার কথা ছিল না।
এখন ধরেন যেই ক্ষমতায় আসলো, সাপোজ কবিরা জোট গঠন করলো, জোট গঠন করে কি হইলো? জিয়াপিডিয়া। এই জন্য আমি বলি যে কবিদেরকে জোট করা দরকার নেই। আর যেটা আপনি বলতেছিলেন যে 90 যেটা, এটা কিন্তু অভ্যুত্থানের পরে জোট হয়নি, না আগে হয়েছে। আগে, এবং এটা 2 দিনের জন্য, শুরুতে মিছিলটার জন্য আর ইয়েটার জন্য, প্রেস রিলিজের জন্য, তারপর কিন্তু যে যার রাস্তায়। আমরা জানি যে শামসুর রহমান আওয়ামী পন্থী ছিলেন, ওয়ান কাইন্ড অফ। আবুল মাহমুদ জামাত পন্থী ছিলেন। তারপর হুমায়ুন আজাদ, উনি মোটামুটি আওয়ামী পন্থী, উনি মুক্তমনা। তো এইবারের আন্দোলনে হয়তো বা একসাথে কবিদের ছবিটা না, যদি এরকম ছবি থাকতো তাহলে ধরেন এটা বাধায় রাখার জায়গা পাওয়া যেত না, কারণ মিছিল প্রচুর কবি ছিল প্রতিটা জায়গাতে। আমি আসলে বলছি জোট না হোক, জোট না হয় কবিরা যেই ক্ষমতায় আসবে তার বিরুদ্ধেই কথা বলুক। তাহলে ধরেন অ্যাটলিস্ট কবিদের জায়গা থেকে, কবিতার জায়গা থেকে কবিরা আয়নায় নিজেদের মুখ দেখাতে পারবে। 16 বছর বাংলাদেশের বহু কবি আয়নায় নিজের মুখ দেখতে পায় না। এটা হলে সবার জন্য লাভ। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরেন শামসুর রহমানের অনেক কবিতা মুক্তিযুদ্ধ নিয়ে মানুষের মুখে মুখে, ধরেন মানুষ ওগুলো কবিতাগুলো আওড়াতে পারে, তার মানে একটা পপুলার দিকও ছিল কবিতার। তো সেই ক্ষেত্রে ধরেন কন্টেন্টের একটা বিষয়, মুক্তিযুদ্ধ মানুষকে টাচ করে গেছে, ফর্মটাও তো ফর্ম, মানে তো এখন কি কবিরা পপুলার ফর্মটা ধরতে পারতেছে? যে ধরেন একটা কবিতা এই গণ আন্দোলনে, যে কবিতাটা মানুষ মুখে মুখে পড়তে পারবে, এই ফর্মটা কি আপনারা ধরতে পারতেছেন বা সম্ভব? যেমন আপনি দেখবেন, খেয়াল করলে এই আন্দোলনে 90% দেয়ালে যে স্লোগান গুলো, সেগুলো কবিতা লেখা স্লোগান। এইটা মিডিয়া কখন হাইলাইট করেন। সেরকম কয়েকটা স্লোগান বলেন। যেমন ধরেন হাসান রবায়েতের লেখা প্রচুর স্লোগান, প্রচুর স্লোগান। হাসান রবায়েতের প্রচুর কবিতার লাইন, রুদ্রাক্ষ রায়হানের লেখা কবিতার লাইন। যেমন ধরেন আপনার ফিলিস্তিন নিয়ে বা 24-এর গণ অভ্যুত্থান নিয়ে প্রচুর লাইন। 36শে জুলাই, এটা তো কবিদের দাও। 36শে জুলাই মানে 30 তারিখের, 29 তারিখের পর 30, 30-এর পর 31 হয় নাই, 32, এই ন্যারেটিভ তো কবিদের দাও। আপনি হাসান রবায়েতের ফ্যাসিবাদ নামক একটা কবিতার বই ছিল, ওই কবিতার বইয়ের বেশ কিছু কবিতার লাইন আপনি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে পাবেন। আপনি আমার লেখা কবিতার লাইন, প্যাথোলজিক্যাল লাইন ময়মনসিংহ আনন্দমোহন কলেজে ছিল, ময়মনসিংহ রাস্তায় রাস্তায় ছিল। আপনি রাকিবুল হায়দারের কবিতার লাইন যে আমি পরজন্মে বিপ্লবী মশা হতে চাই, এই লাইন। আপনি রাসেল রায়হানের কবিতার লাইন, কিংবা ধরেন আপনি হিমুল হাসান বৈরাগীর কবিতার লাইন, যেটা হচ্ছে যে 71-এ যে কবিতাগুলো। শামসুর রহমান উনি তো এমনিতে কবি, আমরা যে কয়েকজন প্রমিনেন্ট কবি পাইছে ইয়েতে, বা আমাদের অগ্রজদের মধ্যে থেকে যে কয়েকজন কবি আমরা পাইছি, সে মধ্যে শামসুর রহমান আল মাহমুদ ছিলেন অলওয়েজ। ওনাদের ক্ষেত্রে মিডিয়া একটা বড় ভূমিকা পালন করছে। জনগণ পর্যন্ত, যেমন ধরেন আমার মনে হয় যে আজকের আগে আপনারাও জানতেন না যে কোন কোন কবির কবিতা স্লোগান হিসেবে ব্যবহার হয়েছে। না, এই যে আমি আজকে বললাম, এইটা এখন প্রচারের দায়িত্ব যারা মিডিয়া আছেন, এদের দায়িত্ব। মিডিয়া প্রচারে যায় না, মিডিয়া প্রচারে যায় না। যেমন আমার দেখার মধ্যে এইবারের আন্দোলনে সবচেয়ে বেশি স্লোগান লিখছে হাসান রবায়েত, কবি হাসান রবায়েত। এইবার প্রতিটা মিছিলে কবিতার স্লোগান আসছে। যেমন একটা লাইন ছিল হচ্ছে ছাত্রদের নিয়ে 2018-তে, আমি কবির নামটা ভুলে গেছি, তুমি হারলেই ঘিরে যাবে বাংলাদেশ। এটা কিন্তু একটা কবির লাইন। উনি সম্ভবত সৈফুদ্দিন একাডেমির টিচার, ওই কবি। এখন আমরা যেহেতু কবিতা লিখি, আমরা জানতেছি, কিন্তু এই যে জায়গাটা মিডিয়া কখনো এই জায়গাগুলো পিক করেনি। হাসনাত শহীদের শেফালিকে জানে এই বইটার অনেকগুলো কবিতার লাইন আমি নিজে দেখছি রাস্তায় লেখা, এবং এই ছবিগুলো আপনি বিভিন্ন জায়গায় ফেসবুকে পাবেন, কিন্তু যে ছবিটা তুলতে সে জানে না এটা কবিতার লাইন। এবং ওখানে গণমাধ্যম কর্মী যারা ছিল তারাও বলতেছে না, তারা জানে, তারা বলতেছে না। এই যে জায়গাটা, এই জায়গাটাতে বেরোলে দেখবেন যে কবিরা এই আন্দোলন না, গত 16 বছরে সবচেয়ে বেশি কথা বলা,
সবচেয়ে বেশি নিগৃহীত শ্রেণীটাই কবি। শুধুমাত্র এইটা আমরা মানে মিডিয়ার মাধ্যমে প্রচার হয় নাই বলে অনেকে জানেন। উনি স্টিল হাসান রুবাইয়াত কোনো স্লোগান লিখেই যাচ্ছে দেশের প্রতিটি ইস্যুতে। 5ই আগস্টের পর হাসান রুবাইয়াত স্লোগান লিখতেছে, রাকিবুল হায়দার লিখতেছে, হিমাল হাসান বৈরাগী লিখতেছে, কায়েস মাহমুদ লিখতেছে, রাশা নোয়েল লিখতেছে, সৈকত আমিন লিখতেছে, তাহমিদ লিখতেছে, সবাই লিখতেছে, মলয় দত্ত লিখতেছে। মানে আমি বললাম যে নাম বলতে শুরু করে অনেক নাম বলা যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মিডিয়া হাইলাইট হয় না, ফোকাস। মিডিয়া কখনোই মিডিয়া ফোকাস যেটা করে সেটা হচ্ছে শুক্রবারের সাহিত্য সাময়িকীতে কার কার কবিতা আসে, দ্যাটস ইট। আচ্ছা, প্যাথোলজিক্যাল লায়ার কবিতাটা যে আপনি আবৃত্তি করলেন, এটা তো মানুষকে খুবই টাচ করছে। এটা কত সালে করলেন? বইমেলায় করলেন? 2022 মার্চের 1। 22 মার্চ। তারপরে অভিজ্ঞতা বলেন। আপনি তো একদম মানে স্বৈরাচার সর্বোচ্চ শক্তি নিয়ে অবস্থান করতেছেন, সেই সময় বইমেলা দ্বারা ওই কবিতার আবৃত্তি করলেন, এরপরে কি হলো? তারপর যেটা হয়েছে যে আসলে কবিতাটা তো আগে কখনো লেখা হয়নি, লিখিত ছিল। কবিতাটা ছিল এর 2 দিন আগে থেকে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নর্মালি দ্রব্যমূল্যের দামটা বাড়ে হচ্ছে সিজন। ফেব্রুয়ারি মাসটা আসলে দাম বাড়ার সিজন না কোনোভাবে। তো এমনিতে আমরা বিক্ষিপ্ত, বইমেলায় যেহেতু বাস্কিংটা চলতেছিল তো ওটা অন দ্য স্পট পড়ে ফেল, যেভাবে নর্মাল অন্য কবিতাগুলো পড়া হয় সেরকম এটা একটা নর্মাল একটা কবিতা। কিন্তু এটার ওইখানে কি সবাই কবিতা পড়তেছিল? হ্যাঁ, বাস্কিং চলতেছে। হ্যাঁ, আচ্ছা। বাস্কিং এ আপনার তাহমিদ আর ওয়াসিম গিটার বাজাচ্ছিল, তাহমিদ আর ওয়াসিম গিটারের সাথে গান গাচ্ছিল, বেশ কিছু কবিতা পড়তেছিল। অ্যালেন সাইফুল আপনার ঢুকে কবিতা পড়লো হচ্ছে নাজিম হিকমতের জেলখানার ডায়েরি, জেলখানার চিঠি। তারপরে সম্ভবত সমুদ্র পড়লো হচ্ছে মোস্ট প্রবাবলি গালিব আজিমের একটা কবিতা। তারপর তানিম জাবেরের একটা কবিতা পড়া হয়। হ্যাঁ, তানিম জাবেরের একটা কবিতা পড়া হয়। তো এরপর আমরা পিছনে ছিলাম, আমি সৈকত আমিন আমরা আড্ডা মারতেছিলাম। তো তখন হুট করে আমার মনে হলো যে এটা কবিতা পড়া যায়। তো কবিতার ক্ষেত্রে যেটা হয়েছে মজার যে জিনিসটা ছিল, আমার হাতে কিন্তু মোবাইল ছিল। হ্যাঁ, আমি ওখানে কবিতা পড়তে গিয়ে একটা প্রেমের কবিতা পড়তে চাইছিলাম। আচ্ছা। তো এবং ওই প্রেমের কবিতার প্রথম 2টা লাইনও পড়ছি মোবাইল দেখে। তবে হুট করে আমার মনে হলো যে আমি কি করতেছি। তবে অন দ্য স্পট কবিতাটা পড়ে, এটা কখনোই কোথাও লেখা হয়নি, কোনো চিন্তা। আপনাকে আমি কয়েকবার মোবাইল দেখতে দেখছি। ওই মোবাইলটা দেখতেছিলাম শুধুমাত্র একটা করে ফোন আসতেছিল। আচ্ছা। এবং আমি কখনো জানতাম না যে কবিতাটা আরেকজন লাইভ করতেছে। ও, আপনি জানতেন না? আমি জানতাম না। তো আমি যখন কবিতাটা পড়া শেষ করে যেহেতু বইমেলার শেষ দিন, আমরা একটু যারা একসাথে করি বইমেলা থাকি, আমরা বইমেলা শেষ হলেও একটা বইমেলা ফেয়ারওয়েল যেটা হয় আর কি, উদ্যানে বসে একটু আড্ডা মারি। তো যে ফোনটা কবিতা পড়ার সময়টায় আমার মোবাইলে আসতেছিল, ওই ফোনটা আবারও আসছে। ভাই আপনি কি করছেন? আমি বললাম কি করছো মানে? বইমেলার শেষ হলে আড্ডা মারতেছে। বুঝলি ভাই আপনি কই এখন? তো আসলে আমরা তখন বের হয়ে যাচ্ছে, উদ্যান থেকে বেরোয় মোহাম্মদপুরের দিকে আগাম, বাসার দিকে যাচ্ছে। ভাই আপনি মানে বুঝতে পারতেছেন না, আমি আসলে বুঝতে পারি। তো এরপর আমার বাসায় যাওয়ার সময় বেশ কয়েকটা ফোন আসলো, আমি তখনও বুঝিনি, কারণ কবিতাটা তখন আপ দেওয়া হয়নি। কিন্তু আমি তখনও জানি না যে একজন সাংবাদিকটা লাইভ করছিল। ওনার লাইভ দেখে প্রথমে সবাই ওয়েট করা শুরু হয়, এবং আমি জানিও না। আমার মনে হয় যে আমি রাত্রে 3টায় আমার একটা ছোট ভাই, ও আমার প্রথম হোয়াটসঅ্যাপে পাঠায়, 3টা না সরি 1:30-2টার দিকে হোয়াটসঅ্যাপে পাঠায়। কিন্তু আমিও চিন্তা করলাম যে কবিতাটা পড়ছি, ফেসবুকটা আমি আপনি ঘুমিয়ে গেছি আলটিমেট। তো পরের দিন বিভিন্ন জায়গা থেকে ফোন আসলো। আর আমাদের সময় যেটা হয় যে আমি গত 16 বছর একটা জিনিস মেনটেন করে গেছি, সেটা হচ্ছে যে অনেকেই ভাবেন যে কবিতার বাসায় পুলিশ আসলে সেটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে ভালো লাইক কমেন্ট পাওয়া যায়। আমি এই জায়গাগুলো অ্যাভয়েড করে গেছি অলমোস্ট। এই কারণে ধরেন গত 16 বছরে আমি বা আমাদের মতো যে কবিরা আছেন যাদের বাসায় এটা নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল, মানে বছরে 2-1 বার যাওয়া,
তো এই জন্য ধরেন আমি তুমি স্ট্যাটাস দিতে পারি, শুধু আমি পরের দিন ঘুম থেকে উঠে একটা স্ট্যাটাস দিচ্ছিলাম যে একটা কবিতা পড়ার জন্য যদি কাউরে বীর বলা হয় এটা বোকামি, এটা বোকামি। এটা নিয়ে এত টানা হাসা করার কিছু নেই, এটা একটা কবিতা। কবিতা পড়ার যদি সাহসের কাজ হয় তাহলে আমি লজ্জিত। কবিতা পড়া তো সাহসের কাজ না, কবিতা পড়া কবিতার কাজ। এই কারণে ধরেন পরবর্তীতে কি হয়েছে না হয়েছে সেটা বন্ধু বান্ধব মহলে আমরা আড্ডাটায় বলি আর কি। তো যেহেতু আমার বাসায় একটা অভ্যাসের মতো হয়ে গেছিল যে কবিতা পড়ার জন্য বা কবিতার জন্য কেউ না কেউ যাবে, তো গেছিল, কেউ না কেউ গেছিল, মহল্লাতেও ঝামেলা হয়েছে। এর আগেও গেছে, মানে এই ঘটনার আগেও মানে এই কবিতার থেকেও এর থেকে বেশি পলিটিক্যাল কবিতা আমার না, অনেক কবি টাইম লাইনে 16 বছর ছিল। তো এই কবিতাটা কেন ওইভাবে পৌঁছায় যায়, পরবর্তীতে ফারুক সাদিক নামে একজন আছেন, তো ওনার একটা স্ট্যাটাস আমি টের পেলাম যে না কেন পৌঁছায় গেছে। সেই জায়গা ছিল ওরা মানে আওয়ামী লীগ যারা যারা এখানে বেশি কথাবার্তা বলছিল, যারা মামলা করতে চেয়েছিল, নিজুম মজুমদাররা, অমি পিয়ালরা তো এটা নিয়ে নোংরামি করলো, ওরা কবিতাটাকে কবিতা হিসেবে দেখে, ওরা কবিতাটাকে রাষ্ট্রদ্রোহিত হিসেবে দেখছে। যেহেতু ওরা রাষ্ট্রের টাকায় লালিত পালিত জীব, সেহেতু ওরা দেখছে এটা ওদের আপার বিরুদ্ধে সংগ্রাম। এটা কবিতা ছিল, এটা ভয়েস ছিল, যে ভয়েসটা গত কয়েক মাস খুব বিরক্ত ছিল, রাষ্ট্রীয় নিষ্পেষণে খুব বিরক্ত, যে বইমেলার সময় কমায় ফেলা হবে কেন, কেন আপনি বইমেলায় কবিদেরকে মানে ঢুকার সময় চেক করবেন, কেন সিগারেট নিয়ে বইমেলা ঢুকা যাবে না, বইমেলা কি ধর্ম প্রতিষ্ঠান, বইমেলায় চায়ের দোকান থাকবে না কেন, বইমেলায় বাংলা একাডেমি কেন বাইরে থেকে কফির মানে শরীর নিয়ে যাবে, বইমেলা থাকবে চায়ের দোকান, বইমেলা সিগারেটের দোকান থাকবে, বইমেলা কবির আড্ডা মারবে, রাত 8টার মধ্যে বইমেলা বন্ধ করে দিবে, পুলিশ বাঁশি দিয়ে ইয়ে করবে। এই যে জায়গাগুলো ছিল, বিরক্তিকর জায়গাগুলো ছিল, এইটার ভয়েসটা ছিল। সেই সাথে ধরেন বেশ কিছু কবিতে 19 তারিখের পর থেকে ইয়ে করা হচ্ছিল বইমেলার ভিতরে ঢুকার সময় ভিতরে, ওই জায়গাগুলো থেকে কবিতাটা পড়ি। এবং আমি কখনোই আমার জীবনে কবিতা পড়াটাকে সাহসের কাজ মনে করি, কবিতা লেখা কবিতা পড়া সাহসের কাজ না। সাহস হচ্ছে আমার অন্য জিনিস, যে এদিক থেকে গুলি চলতেছে, একটা ছেলে দেখতেছে আর একটা ছেলে পড়ে আছে লাশ, সেই ছেলেটারা টেনে হিস্ট্রি নিয়ে যাওয়ার সময় মারা গেছে, এটা হচ্ছে সাহস। সাহস হচ্ছে ওই জায়গাটা কুমিল্লায় ছাত্রলীগ যুবলীগ যখন কোপাইতেছে, 3 তলা থেকে একটা ভদ্র মহিলা নাইমা ছাত্রলীগ যুবলীগের সামনে দাঁড়ায় গেছে, এটা সাহসের কাজ। কবিতা পড়া কবিতা লেখা সাহসের কাজ। কিন্তু সবচেয়ে বেশি উইয়ার্ড ঘটনা হচ্ছে যে এই কবিতাটা পড়ার পর আমি বিভিন্ন জায়গা থেকে আমি বিরক্ত হতেছিলাম, আপনি অনেক সাহসের কাজ, এটা সাহসের কাজ না, সাহসের কাজ অন্য জিনিস, সাহস এত ছোট জিনিস না। তাহলে তো ধরেন রোকেয়া পাচি যে 32 নম্বরে বসেছিল, ওটা সাহসের কাজ না, ওটা তার সাহসের কাজ না। 32 নম্বরে রোকেয়া পাচি গেছে, ওটা তার সে যে পলিটিক্যাল আইডিওলজি হোল্ড করে তার পক্ষে দাঁড়াচ্ছে, এটা সাহসের কাজ না, পলিটিক্যাল অ্যাপ্রোচ। সাহস ভাই অন্য জিনিস। আরেকটা প্রশ্ন, প্রায় শেষের দিকে চলে আসছি, সেটা হচ্ছে পহেলা বৈশাখে নারী নিপীড়ন করলো ছাত্রলীগের ছেলেপেলেরা, মিডিয়া দিয়ে বানানোর চেষ্টা করলো, দিয়ে একটা টুপি দেখায়। আচ্ছা, এইটাকে উছিলা করে ওরা পয়লা বৈশাখকে কিন্তু সংকুচিত করে ফেললো। একটা সময় নিরাপত্তার নামে পুলিশ, নিরাপত্তার নামে সময় বেঁধে দেয়া, টাইম ফ্রেম বেঁধে দেয়া। তো ধরেন কবিদের ক্ষেত্রে ধরেন ওইখানে কি রয়েছিল, তারপরে একইভাবে এই পুরো জিনিসটা বইমেলা নিয়ন্ত্রণ, তারপরে এই যে জিনিসগুলো করছে, এটা কি আওয়ামী লীগের আসলে এই জমায়েতের শক্তিকে ভয় পাওয়ার একটা প্রবণতা, সেখান থেকে ধীরে ধীরে করা। সেই ক্ষেত্রে ধরেন মানে পুরো ব্যাপারটা আপনি বলছেন যে বইমেলাকে তারা সংকুচিত করছে। আপনি খেয়াল করে দেখুন যে আমাদের বাংলাদেশের কালচারটা তরুণরা বা কিশোররা কোথায় গ্যাদারিং করে? খেলার মাঠ। ঢাকা শহরের সকল খেলার মাঠ পার্ক, এখন খেলার মাঠ নাই, বিদ্যুতের হাঁটার পার্ক।
ছেলেপেলেরা একসাথে হয় কোথায়? রাস্তায়। আমরা আগে রাস্তায় বিকেল বুঝে দেখলাম ছেলেপেলে খেলতেছে, এখন কি রাস্তা পেতে ছেলেপেলে খেলতে দেখেন? দেখেন না। রাস্তা ব্লক। রাস্তা খেলা বন্ধ করলো কিভাবে? ফুড কার্ট ঢুকাইলো রাস্তা, লোকাল এরিয়া ফুড কার্ট ঢুকাইলো, চায়ের দোকান বন্ধ, ছবির হাট বন্ধ, কথায় কথায় উদ্যান বন্ধ হয়, বইমেলা টাইম ফ্রেম বেঁধে দেওয়া। গভর্নমেন্ট প্রজেক্টে যখন আপনার ফোকলোর নাইট, ফোকলোর 3 বছর হইল, গভর্নমেন্ট তখন ভয় পেয়ে গেল। নিজের প্রজেক্ট বেঙ্গলরে দিয়ে গভর্নমেন্টের চালান, নিজের প্রজেক্ট, গভর্নমেন্ট ভয় পেয়ে গেল। আরে ছেলেগুলো তো যাচ্ছে, বন্ধ করে দিল। আপনার মনে আছে কিনা দাদা, 2007 পর্যন্ত বাংলাদেশে প্রতি মাসে অন্তত 5-6টা কনসার্ট, জেমস হাসান, মাইলস, সোলস, ওয়ারফেজ কনসার্ট হইতো, কনসার্ট বন্ধ করে দিল। ওমেন কমপ্লেক্স ছিল আমাদের ধানমন্ডির কনসার্টের ভেন্যু, ওমেন কমপ্লেক্সে দিয়ে দিল মহিলা কমপ্লেক্সের হাতে খেলার জন্য। আবহানী মাঠে কনসার্ট বন্ধ করলো, ধানমন্ডি মাঠে কনসার্ট বন্ধ করলো। ইভেন আর্মি স্টেডিয়াম কনসার্টের বড় ভেন্যু, আর্মি স্টেডিয়াম আওয়ামী লীগ ছাড়া কেউ 16 বছরে আর্মি স্টেডিয়ামে কনসার্ট করতে পারেনি। তার মানে আমরা যদি খেয়াল করে দেখি, গত 16 বছরে আমরা আসলে ওই জায়গার দৃষ্টিই দেইনি। যেখানে গ্যাদারিং হয়, ফ্যাসিস্ট সরকার তার রেজিম টিকায় রাখার জন্য, সকলকে ভাগ ভাগ করে ফেলার জন্য সকল গ্যাদারিং বন্ধ করে দিচ্ছে। এবং খেয়াল করলে দেখবেন 16 বছরে সরকার নিজে মাদক ব্যবসায়ী। বাংলাদেশে 2008-এর আগে আমরা কখনো শুনিনি সরকারের কোন এমপি মন্ত্রী যে প্রত্যক্ষভাবে মাদক ব্যবসার সাথে জড়িত। হ্যাঁ, আমরা শুনতাম কি শেল্টার, আমরা কিন্তু গত 16 বছরে কি দেখছি? প্রত্যক্ষ। তাহলে এই যে মাদকের উত্থান, ইয়াবাটার উত্থান, আমরা যদি এটার পিছনে পলিটিক্যাল জায়গাটা একটু ধরি ছোট করে, আপনি দেখবেন 2008 পরবর্তী একটা জেনারেশন টোটাল ঘরে ঢুকে গেছে। ফেসবুকে ওয়ার হয়েছে, রাস্তায় কিছু না, সবাই কিবোর্ড যোদ্ধা বানায় ফেলছে। তারা পানিপথে যুদ্ধ করতেছিল মোবাইল টিপে টিপে। সিপি গ্যাংয়ের উদ্ভব ঘটাইল, ফেসবুক দিয়ে জনপ্রিয় হওয়ার ঘটাইল, ছেলে পেলে গ্যাদারিং বন্ধ হইলো সব জায়গা থেকে। আমরা ওই যে বন্ধর জায়গাটা, ওই জায়গা থেকে খেয়াল করলে দেখবেন এইবার 16 বছর মানে আন্দোলনের পর এইবার ছবির হাট খুলছে, উদ্যান খুলছে। আপনি এখন শ্যামলী মাঠে যান, শ্যামলী মাঠ যে বড় মাঠটা যেটা ছিল শ্যামলী বা শ্যামলী রাস্তার এই পার ওই পার, বাবর রোড, সবার জন্য একটা বড় আড্ডার জায়গা। ওই মাঠটার নাট্যমঞ্চের নামে আমি কখনো দেখি নাই একটা মাঠের মাঝখান নাট্যমঞ্চ করে ব্যাক সাইডে অর্ধেক, সামনে অর্ধেক জমি খেয়ে দিচ্ছে। এখন শ্যামলী মাঠে যেয়ে দেখবেন ছেলে পেলে আড্ডা মারতেছে। 24-এর আন্দোলন আমি পজিটিভলি এই জায়গাগুলো পিক করতেছি। রাস্তায় এখন আপনি লোকাল ছেলে পেলে দেখবেন, যে কোনো মহল্লায় দেখবেন ছেলে পেলে রাস্তা আড্ডা মারছে, চায়ের দোকানে আড্ডা মারছে, চায়ের দোকানগুলো ওপেন হয়েছে। তার মানে আমি যে শুরুতেই বললাম যে আমাদেরকে পরাস্ত পরাজিত পলাতক বাহিনী, ওরা পালাই গেছে, আমরা এখন ঘুমাবো তা না, ন্যারেটিভ দাঁড় করাইতে হবে। ন্যারেটিভ দাঁড় করাইতে গেলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ওরা কিভাবে শোষণ যন্ত্র, শাসন যন্ত্র 16 বছর চালাইছে। মূল জায়গাটাই ছিল ইয়াং জেনারেশনে গ্যাদারিং বন্ধ। ওরা ভয় পেয়েছে এটাই। আমাদের তো স্বপ্ন একটাই যে কোন মানুষকে তার অধিকারের জন্য আন্দোলন করতে হবে না, কোন মানুষকে কথা বলার জন্য বিছনা থেকে তুলে আনা হবে না। প্রতিটা মানুষ যখন, আপনি দেখবেন যে আমাদের সমাজ ব্যবস্থা, আমরা স্বেচ্ছাচারী কেন হয়ে উঠি? কারণ আমরা স্বাধীনতাটা কখনো পাই না। যখন আমরা স্বাধীন আকাশ একটু দেখা শুরু করি, আমরা তখন স্বেচ্ছাচারী হয়ে উঠি। আমরা যদি এই যে বাক স্বাধীনতা, এই যে বেঁচে আমাদের দৈনন্দিন জীবনের যে স্বাধীনতাটা অ্যাজ এ হিউম্যান বিং পাওয়ার কথা, সেটা যখন আমরা উপলব্ধি করতে পারবো, আমরা পাচ্ছি, তখন দেখবেন আমরা স্বেচ্ছাচারী হয়ে উঠতেছি। আমরা ওই কথাটা বলতেছি না যে বড় মাছ হতে বড় মাছকে ছোট মাছ খেয়ে বেঁচে থাকতে, একসাথে বেঁচে থাকা যায়।
এই জন্য সবার আগে যেটা দরকার সামগ্রিক মুক্তি। যেমন ধরেন এই আন্দোলনে আমি সবচেয়ে বেশি স্টেক কাদেরকে দিই? শ্রমিকদের। এই আন্দোলনে শ্রমিকদের থেকে বেশি স্টেক হোল্ড কেউ করে? কেউ না। কোনো রাজনৈতিক দল না, কোনো ছাত্র না, কোনো জনতা না। আপনি মানে স্বৈরাচার হেরে যায় কখন জানেন? স্বৈরাচার যখন দেখে যে এই লোকটা রিক্সা চালায়, পরিবারে একমাত্র আর্নিং সোর্স সেই লোকটা মিছিলে আহত নিহত যে ছিল, শহীদ হওয়ার ছেলেগুলোকে একের পর টেনে নিয়ে যাচ্ছে। তারা কিন্তু টাকা দিয়ে সে টাকা নিবে না। এই আন্দোলনে ঢাকায় সারা বাংলাদেশে যেইভাবে শ্রমিক শ্রেণী ইনভলভ ছিল, শ্রমিকদের ইনভলভমেন্ট বাদে জনতা, মানে বাংলাদেশের জনতা, মানে মিডল ক্লাস আসছে কবে আন্দোলনে? যখন তার বাচ্চা মারা গেছে তখন সে তার মানে অপেক্ষা করছে তার ঘরে গুলি ঢুকা পর্যন্ত। তার মানে যদি স্বৈরাচার যদি তার ঘরে গুলিটা না করতো তার কিছু আসে যায় না, কিন্তু শ্রমিকের আসে যায়। শ্রমিক ছাত্রদের সাথে 16 তারিখ থেকে রাস্তায়। তো ধরেন চা শ্রমিকরা এখনো আজকে তাদেরকে আন্দোলনে বসতেছে, 6 মাসের বেতন পায় না, সামান্য বেতন। যেদিন ধরেন শ্রমিক আর মালিকের মধ্যে যে তফাৎটা মালিকরা বুঝতে পারবে যে আমার আয়ের মূল উৎস শ্রমিকরা, সেদিন আমি মনে করব এই যে অভ্যুত্থানটা সফল। যেদিন ধরেন আমার যেটা বলতে ইচ্ছা করতেছে, আমার যে স্বাধীনতাটা, আমি কথাটা বলতে পারতেছি, আমাকে কেউ ট্যাগ দিতেছে না, বাধা দিতেছে না, আমাকে কেউ আঘাত করতেছে না, আমাকে কেউ বলতেছে না স্ট্যাটাসটা সরান, আমি সেই দিন বুঝবো এই যে গণ অভ্যুত্থানের সফল। যেদিন ধরেন কৃষকের উৎপাদিত মূল্যে, কৃষকের যে উৎপাদিত মূল্য কৃষক বুঝে পেয়েছে এবং যারা ভোক্তা শ্রেণী তারাও পাইছে, মাঝখানে যে ফরিয়া শ্রেণী এরা বন্ধ হয়ে যাবে, অভ্যুত্থান সফল। মানে আমি বুঝি যে যেদিন আমরা 17 কোটি মানুষ জাতীয় সঙ্গীতটা গাইতে পারবো একসাথে, কোনো দ্বিধাদ্বন্দ্ব বাদে, যেদিন মুক্তিযুদ্ধের সপক্ষ বিপক্ষ শক্তি থাকবে না, এই যে শব্দটা, যেদিন ধরেন আমার কাউকে পুনর্বাসন করতে হবে আমাদের, আমরা 72-এ দাঁড়াই যে যদি আমাদের 72-এ রাজাকার পুনর্বাসন করতে না, আমরা 24-এর অভ্যুত্থানের পরেও দাঁড়াইতে পারবো না যদি আমাদেরকে আওয়ামী পুনর্বাসন করতে হয়। 24-এ ছাত্র এবং জনতার মাঝখানে দেয়াল, এই দেয়ালটা ভাঙছে শ্রমিক। আপনাকে শ্রমিকের অধিকার যখন পুনঃপ্রতিষ্ঠিত হবে, অটোমেটিক জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে, সেই দিন অভ্যুত্থান সফল। গণভবনে বসে একজন প্যাথোলজিক্যাল লায়ার, একজন বিধবা নারী যিনি ভালোবাসাহীন, এক শুয়োরের বাচ্চা বলছেন যে সে উন্নয়ন হচ্ছে। আমরা মেট্রো রেল চিবিয়ে খাচ্ছি, আমরা মেট্রো রেল চিবিয়ে খাচ্ছি, পদ্মা ব্রিজ চিবিয়ে খাচ্ছি, অথচ আমাদের ক্ষুধা মিটছে না।